নমস্কার। অনেকদিন পর একটা লম্বা বিরতির পর আমরা আবার সকলে চলে এলাম আমাদের অনুষ্ঠান স্বপ্নকে ছুঁয়ে দেখো নিয়ে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন কবি সুচেতা বন্দ্যোপাধ্যায়। যদিও লেখনীতে এমনই লিখেছিলাম যে অনেকে বলছে আজকে সুচেতা দি কি গান গাইতে আসছেন নাকি আমাদের সঙ্গে। হয়তো আজকে নয়, অন্য কোনো দিনও গান শুনবো, কিন্তু আজকে একটু দুর্গাপুজো তো এসে গেল, আলোচনা করে নেব নিজেদের ভেতরে কেমন চলছে আমাদের সময় এবং কেমন করে আমরা এগিয়ে চলেছি এবং ভবিষ্যতে সুচেতাদির লেখালেখি সম্বন্ধে কি ভাবনা চিন্তা এবং কিভাবে আমরা সুচেতাদিকে পাবো, এই সমস্ত কিছু নিয়ে। তো কেমন আছো সুচেতাদি? নমস্কার। আছি, চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, ভালোই আছি। লকডাউনে এখন আমরা অভ্যস্ত, করোনার এই ঝামেলা, মাস্ক পরে থাকা, করোনা প্রোটোকল, এসব ব্যাপারে আমরা সবাই এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই চলে যাচ্ছে। একদম। আর এই যে সময়টায় কি লেখালেখির দিকে কি বেশি মন গেছে, না মনে হয়েছে যে না লেখালেখি থেকে দূরে থাকা ভালো? না, লেখা চলছে এখন। কবিতা, গল্প সবই চলছে মোটামুটি। কবিতার দিকে আমার মানে কবিতা লিখতে ভালো লাগে বেশি, গল্প টুকটাক লিখছি, এই চলছে। এখন তো সবই অনলাইন, বেশিরভাগই অনলাইন, বিভিন্ন পত্র পত্রিকায়, আর নিজের চর্চার জন্য কিছু পড়া, কিছু লেখা, এই চলছে। তো এই এই যে একটা অতিমারি সময় আমরা রয়েছি, এর ভেতরেই তো একটা কবিতার বই তোমার প্রকাশিত হলো। তো সেটা সম্বন্ধে তুমি আমাদেরকে কি বলবে? সত্যি কথা বলতে, আমার প্রথম বই যেটা প্রকাশিত হয়েছিল 2016-এ, তারপর সে অবশেষে, এই যে বইটি অবশেষে, এরপরে একটা লম্বা গ্যাপ আমারও পড়েছে। 3 বছরের একটা সমস্যা ছিল আর কি। তারপরে এই বছরে বৃষ্টি সাহস জাগছে শরীর, আমার নতুন এই বইটি, এটা বেরিয়েছে ঋতুজান থেকেই। সেজন্য ঋতুজানের কাছে আমি খুবই কৃতজ্ঞ। ঋতুজান খুব সুন্দর করে বইটা বানিয়েছে, খুব অন্তর দিয়ে, মানে বইটা দেখলে মানে আমার নিজের যেটা ফিলিংস হয়েছে যে ঋতুজান বইটা শুধুই যে মানে একটা বই বার করবার জন্য সেরকম না, প্রফেশনালিজম অনেকেরই থাকে, কিন্তু ঋতুজানের যে আন্তরিকতা আছে, ধরো তোমার কথা তো আলাদা করে বলতেই হবে, তুমি নিজে প্রচ্ছদ করেছো, আমাকে দেখিয়েছো বারবার, প্রচ্ছদটা কেন কিভাবে করলে তার ব্যাখ্যা দিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে এই পুরো বিষয়টা। তারপর সব মিলিয়ে মানে আমার কাছে এটা একটা অভিজ্ঞতা, এই ঋতুজান থেকে এই বইটা পাবলিশ হয়েছে, সেই বিষয়টা কি। হ্যাঁ, ঋতুজান পাবলিকেশন তো সবসময় চেষ্টা করে যে যারা ভালো লেখেন তাদেরকে এগিয়ে নিয়ে চলা, এবং আমরা সবসময় চাই যে তোমাদের মতো গুণী মানুষরা আমাদের পাশে থাকুক, তাহলে আমরাও কিছু শিখতে পারবো এবং সর্বোপরি আমাদের যে বাংলা ভাষার জন্য আমরা সকলেই কিছু করে যাব। হয়তো শুধু ওই গাড়ি বাড়ি ফ্ল্যাট খেয়ে বেঁচে থাকা এটা তো আমাদের জীবন হতে পারে না। এছাড়াও আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, হয়তো আমাদের সাহিত্য এমনই একটা জিনিস যেটা আমাদেরকে সকলকেই, আমাদের এই যে জন্মেছি সেটা সেই পুরো যে জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। তো তোমার এই বৃষ্টি সাহসের মধ্যে এমন অনেক কবিতা রয়েছে যেগুলো অন্তত আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আবার আমরা হয়তো কখনো না কখনো অবসরে বা যখন নিভৃতে একা থাকি তখন পড়ে হয়তো এখনো পড়ি, কারণ এর ভেতর হয়তো এমন অনেক কিছু রয়েছে যে সুপ্ত বেদনাগুলো, সেগুলো হয়তো সকলের জীবনেরই কিছু সুপ্ত কথা। তো তোমার মতে কি মনে হয় যে সাহিত্যের ভেতরে যে নিজের দুঃখগুলো, সেগুলো প্রকাশ করার জন্যই কি আমরা লিখি কবিতা, গল্প, উপন্যাস? এটা এই সম্বন্ধে তোমার কি মনে হয় যে দুঃখগুলোকে লিখবো বলেই লেখা, নাকি না এটাই জীবন, দুঃখ না থাকলে জীবন বলে কিছু হয় না? এই শেষ কথাটা যেটা বললে, এইটা আমি ভীষণভাবে উপলব্ধি করেছি। মানে দেখো, ছোটবেলা থেকে কবিতা লিখছি, মোটামুটি 7-8 বছর বয়স থেকে ছন্দ মিলিয়ে ছোট ছোট ছড়া দিয়ে শুরু করেছিলাম। তারপর মা বাবার মনে হলো যে মেয়ের লেখার একটা প্রবণতা আছে, তো মা বাবা খুব আমাকে সাপোর্ট দিয়েছিলেন, খুব অনুপ্রেরণা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যেটা অনুভব করেছি সেটা হলো যে দুঃখ
দুঃখ তো থাকবেই, মানে জীবনে, ইনফ্যাক্ট জীবনে আমার তো মনে হয় দুঃখটাই জীবন, তার মধ্যে সুখ হচ্ছে ছোট ছোট দ্বীপের মতো, ছোট ছোট মানে ব্রেকের মতো সুখটা আসে যায়। সেই জন্য সুখের সময় বেশি স্থায়ী হয় না, দুঃখটা থেকে যায়। তো দুঃখগুলোকে যদি আমরা শুধু কান্নাকাটি করে বা স্মৃতি করে এইভাবে যদি আমরা সময়টা পার করি, সেটাও হয়তো কারোর কারোর ক্ষেত্রে সত্যি। কিন্তু আমার কেন জানি না মনে হয় যাদের লেখার হাত আছে, যারা নিজেকে প্রকাশ করতে পারে, তারা যদি দুঃখগুলো মনের ভেতর জমিয়ে রেখে সেগুলো শব্দের আকারে, মানে শব্দ এবং ছন্দ দিয়ে গেঁথে সেটাকে প্রকাশ করতে পারে, কবিতায় হোক, গদ্যে হোক, গল্পে হোক, নিজের মনের উপলব্ধিগুলোকে, অনুভূতিগুলোকে যদি বেঁধে রাখা যায়, তাহলে একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশন আসে, একটা কিছু নতুন কিছু প্রাপ্তি, যে প্রাপ্তিটা আমাদের প্রতিটা নতুন দিনে নতুন করে বাঁচতে অনুপ্রেরণা দেয়। একটা ভালো কবিতা লিখতে পারলে বা একটা গল্প শেষ করতে পারলে যে মানে সৃজনের আনন্দ বলতে যেটা বোঝায়, সেই আনন্দ মানে এর কোনো বিকল্প হয় না। এটা আমি একদম আমার নিজের উপলব্ধি থেকে বলছি। আমার কিন্তু লেখার মধ্যে দুঃখের কবিতা প্রচুর আছে, দুঃখের কবিতা প্রচুর আছে ইনফ্যাক্ট। তো আমি যেটা অনুভব করেছি, একটা কবিতা লেখার পর সেই কবিতায় যদি নিজেকে সঠিকভাবে প্রকাশ করে পারি, তারপর যেটা সবচেয়ে বড় প্রভাব পড়ে সেটা হলো দুঃখটা অনেকটা কমে যায়। কিছু দুঃখ থাকে জানো, যা মানুষের সঙ্গে শেয়ার করলে কমে না। এটা মানে অনেকে বলেন যে দুঃখ শেয়ার করলে কমে যায়। আমি যেটা দেখেছি, কিছু তাহলে দুঃখ তুমি আছে হয়তো কমে যায়, কিন্তু কি বলবে, তাহলে কবিতা হলো তোমার কাছে বন্ধুর মতো? অবশ্যই, অবশ্যই বন্ধুর মতো, একাকিত্ব কাটাবার সঙ্গী বলতে পারো। সবচেয়ে বড় কথা, নিজের মনের আয়নায় নিজেকে দেখার একটা আধার বলতে পারো। আমার যেটা মনে হয়েছে, কবিতার মধ্যে নিজের অন্য একটা সত্তাকে দেখতে পাওয়া যায়, নিজের অনুভূতিটাকে দেখতে পাওয়া যায়, আয়না দেখার মতো খানিকটা। তুমি তো সংস্কৃতিবান মানুষ, এবং গান, কবিতা, তবলা, তুমি কোনটাকে বেশি এগিয়ে রাখো নিজের জীবনে? মানে কলমটাকে এগিয়ে রাখছো, নাকি তবলা বাজানো, না গান গাওয়া? মানে কোন কোন দিকটা তোমার সবচেয়ে সৃজনশীল কাজের মধ্যে কোন বিষয়টা বেশি ভালো লাগে? এগুলো প্রত্যেকটাই আমার কাছে ভালোবাসা, প্রত্যেকটাই ভালোবাসা। গান, মানে গানের ব্যাপারটা তো অন্যরকম। গান হচ্ছে মানে আত্মনিবেদনের আর একটা মাধ্যম। এবং আমার নিজের বিশ্বাস, আমার কাছে পুজো বলতে আমি গানকে বুঝি। সবচেয়ে বেশি করে গান দিয়ে নিবেদন করা যায় ঈশ্বরের কাছে। রবীন্দ্রসঙ্গীতের তো এদিক থেকে মানে কোনো বিকল্প নেই। তুমি দুঃখের দিনে বলো, ভালোবাসার দিনে বলো, একাকিত্বের দিনে বলো, রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য আরো অনেক ভালো ভালো গান রয়েছে। আমাদের স্বর্ণযুগে যেসব গান লেখা হয়েছিল, লেখাগুলো এত মানে এত সমৃদ্ধ ছিল যে গানগুলো আরো অত সুন্দর ছিল। সেও কবিতারই একটা ধারা, মানে গীতি কবিতা বলে ওটাকে। তো আমি যখন মানে আমি যখন গান করি, আমার যেটা মনে হয়, গান যদি কেউ গানের ভাষা বুঝে করে, সেই অনুযায়ী ভাবটা সেখানে দিতে পারে, তার মধ্যেও একটা বিশাল স্যাটিসফ্যাকশন আছে। যেমন কবিতা লিখে তেমনই গান গেয়ে, গান লিখে অন্যরকম আনন্দ পাওয়া যায়। আর তবলাটা, সত্যি কথা বলতে তবলা আমার প্যাশন, মানে ছোটবেলা থেকে আমার, মানে আলাদা করে কোনো ইনস্ট্রুমেন্ট যদি বলো, আমি তবলা ভীষণ ভালোবাসি। যেমন তবলা শুনতে ভালোবাসি, সেরকম হ্যাঁ শেখবার সুযোগ পাইনি অবশ্যই। যেটুকু মানে সঙ্গত করবার শিক্ষাটা আমাকে পুরোপুরি মা দিয়েছেন। তো বাবারও বিরাট সাপোর্ট ছিল এর পিছনে, কারণ অনেকে ওই সময় অনেকে মানে বলেছেন আর কি, যতই হোক মহিলা তো বলছি, অনেকে তো ঠিক, যাই হোক। তো পরবর্তীকালে আমি মানে বাড়ি থেকে প্রচুর সমর্থন পেয়েছি। আরেকটা কথা, আমার শ্বশুর বাড়ির কথা আমাকে আলাদা করে বলতে হবে, কারণ আমার শ্বশুর বাড়িও পুরো মানে মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমার স্বামী ছিলেন ভায়োলিনিস্ট ছিলেন, আমার শাশুড়ি মা তিনি পিয়ানো বাজাতেন একটা সময়, এখন আর পারেন না, যা হয় আর কি, বয়সকালে হাতে ইয়ে হয়ে গেছে, বাত হয়ে গেছে। তো খুব বড় পরিবারের সন্তান মানে শাশুড়ি মা, মানে
বিখ্যাত ভায়োলিনিস্ট শিশির চ্যাটার্জি ওনার নিজের কাকা আর কি। তো টোটালি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমার শ্বশুর বাড়িও গান গান তবলা ইত্যাদি কবিতা মানে খুব সমর্থন করেছে। মানে আমি আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি এমন একটা বাড়িতে এসেছিলাম যে বাড়িতে আমি খুব শ্রদ্ধা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি এবং সমর্থন পেয়েছি। তা না হলে হয়তো গান তবলা কবিতা হয়তো এভাবে এতটা রাখতে পারতাম না। যেটা এটাও আমার নিজের উপলব্ধি। আমি মনে করি এই দিক থেকে আমি খুবই মানে সৌভাগ্যবতী। তো বিষয়টা হলো যে তাহলে কবিতা তো বন্ধুর মতো, এবং কবিতা অনেক মানে একটু আগে বললে যে অনেক দুঃখের সময় সাথী ছিল বা হয়েছে বা হয়তো পরবর্তীতে থাকবে। হ্যাঁ, তো তোমার একটা থাকবে। কবিতা নিজেকে প্রকাশের একটা মাধ্যম। তো কবিতা একাকিত্বকে ভীষণভাবে দূর করে দেয়। কবিতা কি তাহলে আমরা একটা শুনতে পারি তোমার লেখা এখন? এখন যে সমস্ত কবিতা লিখছো বা তোমার পছন্দের কোনো কবিতা? আমি বৃষ্টি সাহস থেকে একটা কবিতা। অবশ্যই। কবিতার নাম বুলবুল। কিছুদিন আগে আমরা একটা ঝড়ের সম্মুখীন হয়েছিলাম, যার নামকরণ করা হয়েছিল বুলবুল। তো সেই কথাটা মাথায় রেখে কবিতাটা লেখা। বিধ্বংসের পরোয়ানা নিয়ে আসছে যে, ঝোড়ো হাওয়ার সনসনেতে মিশে যায় যার হিমশীতল অট্টহাসি, অজস্র দুর্ভাগ্যের শপথ লেগে আছে যার যাত্রাপথ জুড়ে, কে যেন তার নাম রেখেছে বুলবুল। আতঙ্কিত দুরু দুরু বুকে ভোর ভোর বাড়ি ফিরেছি, আসার পথে উঁকি দিয়ে এসেছি পেয়ারা গাছের ডালে। বুলবুল বেরিয়েছে খাবারের সন্ধানে, বাসায় তার ছানা দুটো এক নিঃশ্বাসে গিলে খাচ্ছে বর্তমান পত্রিকার প্রথম পাতাটি। তাকে অবিশ্বাসের ছায়া। বুলবুল ক্ষতি করতে পারে নাকি? আমি ইশারায় কাজল কালো আকাশ দেখিয়েছি। তারা হেসে বলে, পেয়ারা, পাতার ফাঁকে সবুজ, যখন উড়াল দেব নিজেরাই খাবো ঠুকরে। আমি অশনি সংকেত দিয়ে এসেছি, আসছে ভয়ঙ্কর বুলবুল। বুলবুল ছানারাও আকুল হয়ে আছে বুলবুলের ফেরার অপেক্ষায়। আমার মনে ভয়, বুলবুল ফেরা পর্যন্ত বুলবুলের বাসা অক্ষত থাকবে তো? এখনো আমাদের আর একটা নতুন ঝড় আসছে, নাম গুলাব। তো যাই হোক, ঝড়ের মধ্যেই তো জীবনকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এখানে যে এই যে ছোট্ট পাখির বাসাটা উঠে এলো, এটাই হয়তো আমাদের জীবন। হয়তো আমরা হয়তো ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে যেতে চাই, অথচ প্রকৃতি না থাকলে তো পুরুষের কোনো জায়গায় নেই। প্রকৃতি পুরুষ দিয়ে তো জীবন, এবং এই সমস্ত কিছু প্রকৃতি বারবার ভাঙে আর গড়ে, প্রকৃতি বারবার ভাঙে আর গড়ে। এবং এইগুলোই তো লেখার ভেতরে উঠে আসে। তো ইচ্ছা করে কি জীবনে যে যে জিনিসগুলো ঘটছে সেগুলোকে নিয়ে গল্প লেখা হয় বা কবিতা লেখা হয়, নাকি না এটা এমনি মানে স্বতঃস্ফূর্ত ভাবে আসে? না, ঠিক মানে যেটা সারা বছরে একটা ব্যাপার থাকে যে কবিতা কোনো বিষয় নিয়ে মনে হলো লিখলাম, কিন্তু কখনো কখনো বিশেষ ঘটনা মনের মধ্যে ছাপ ফেলে যায়, তখন সেটা নিয়ে কবিতা অবশ্যই লিখি। চেষ্টা তো করি, অন্তত কিছু কিছু বিষয় নিয়ে চেষ্টা করি। এই বাড়িতে যদি কেউ বলে যে রান্না করতে হবে বা ঘর গোছাতে হবে, আর যদি বলে যে না এগুলো বাদ দিয়ে তুমি কবিতা লেখো, তাহলে কোনটা বেছে নেবে? আমার এবার বিষয় বক্তব্য হলো একটাই, সেটা হলো কবিতা লিখবো বলে বসলে কবিতা লেখা হবে তার কোনো মানে নেই। কবিতা মনের মধ্যে জন্মায়, কবিতা পায়, তখনই কবিতাটা লেখা হয়। এবার আমি নিজে যেটা দেখেছি, যদি কোনো কাজ না থাকে, একেবারেই কোনো কাজ না থাকে, যাকে বলে অখণ্ড অবসর, তখন যে সবসময় ভালো লেখা আসে তা নয়। অনেক সময় দেখা যায় খুব চাপে থাকলে বা খুব সমস্যার মধ্যে থাকলে তার মাঝখানে হয়তো একটা ছোট ব্রেক, সেই সময় দেখা গেল একটা সুন্দর ভাবে একটা সুন্দর কবিতা নামলো।
মানে আমার নিজের উপলব্ধি, আমি হসপিটালে বসেও অনেক কবিতা লিখেছি। তখন হয়তো মনের মধ্যে প্রচুর উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, মন খারাপ ছিল, ভীষণ খারাপ মন নিয়ে কবিতা আসে। কাজেই এরকম ব্যাপার না যে তার সঙ্গে অন্য কোনো কাজের কোনো সম্পর্ক আছে। রান্না করতে করতে ঘর গোছাতে গোছাতেও কবিতা আসতে পারে, সেটা লিখেও ফেলা যায়। আমার তাই অনুভূতি। তো ঠিকই তো, জীবনের থেকে লেখাগুলোই তো পরবর্তী ক্ষেত্রে রয়ে যায়, বা সেগুলোই হয়তো মানুষের মনে পাঠক হিসাবে দাগ কাটে আমাদের। তো যেটা হ্যাঁ, বিষয় হলো, তোমার লেখার ভেতরে একটা নারী স্বাধীনতার ব্যাপার দেখতে পাই, যে নারী নারী সম্বন্ধে বলবার চেষ্টা করো, অনেক সময় লক্ষ্য করে দেখেছি। তো এটা কি তোমার ভেতরে একটা দুর্গা রয়েছে? এই যে আশ্বিন মাস, এই যে দুর্গা আসছে, তো তোমার ভেতরে যে দুর্গাটা রয়েছে সেইটাই জাগ্রত হওয়ার চেষ্টা করে? নিশ্চয়ই চেষ্টা করে, ইচ্ছে তো নিশ্চয়ই হয়। এই যে তুমি নারীদের নিয়ে ভাবো বা লেখো, বা এই যে প্রকৃতির মধ্যে লিখতে গেলেও একটা মা, একটা মায়া মমতা, এই সমস্ত গুলো আসে, তো এগুলো কি ইচ্ছা করে লেখো যে না নারীদেরকে মানে এগিয়ে নিয়ে যেতে হবে এইসব ভেবে, নাকি এমনি চলে আসে? আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এমনিই চলে আসে, অনুপ্রেরণা আসে। কোনো ঘটনা হয়তো শুনলাম বা জানলাম, খবরে পড়লাম, কাগজে দেখলাম, বা চোখের সামনেই হয়তো কিছু দেখলাম, সেটা থেকে প্রেরণা আসে, এই জিনিসটা হয়। দু একটা ক্ষেত্রে যে এই বিষয়ের উপর লিখবো বলে লিখিনি এমনটা নয়। এই যেমন তো একটা তো তো একটা কবিতা, একটা হ্যাঁ, কবিতা দাঁড়াও পড়ি। কবিতাটার নাম কেন্ন। কবিতাটা পড়ে শোনাচ্ছি। এটা আমি লিখেছিলাম একটা বাস্তব ঘটনা সামনে দেখে। মানে কর্মক্ষেত্রে যে কিছু সমস্যা হয় না মহিলাদের, সেরকম একটা ঘটনা চোখের সামনে দেখার পর এই কবিতাটা এসেছিল মাথায়। তো যার সঙ্গে ঘটেছিল মোটামুটি আহ মানে তাকে আমি চিনতাম, ভালো মতো চিনতাম, তার ফ্যামিলি লাইফের সঙ্গে পরিচিত ছিলাম, বন্ধু ছিল। তো সেই ঘটনাটা দেখে এই কবিতাটা মাথায় এসেছিল, তখন লিখেছিলাম। করছি, হ্যাঁ। কেন্ন। জ্যৈষ্ঠের গনগনে আগুন, দমবন্ধ ভিড় বাস, প্যাচপ্যাচে ঘাম, একটানা জ্যাম, শরীরে শরীরে ঠোকাঠুকি, তবু ধাক্কা দিলেন কেন? দেখতে দেখতে শুনতে শুনতে গুটিয়ে যাচ্ছি, কানে হেডফোন, আইপড অন, ব্যাস গুটিয়ে শুটিয়ে নিটোল গোল। ঝকঝকে অফিস, মার্বেল ফ্লোর, কাঁচের দেওয়াল, সুইং ডোর, কলেজে খুলতাম, হাতে পেন্সিল নোটপ্যাড, ওড়নাটা গুছিয়ে নিয়ে, মে আই কাম ইন স্যার? বসের ডিকটেশন, স্পেশাল অ্যাটেনশন, কামনা মোদির লোভাতুর চোখ, দেখতে দেখতে বুঝতে বুঝতে গুটিয়ে যাচ্ছি, কানে হেডফোন, আইপড অন, ব্যাস গুটিয়ে শুটিয়ে নিটোল গোল। সারাদিন ধরে নিজেকে নিংড়ে নিঃশেষে হাঁপাতে হাঁপাতে বডি ফেলে দিই সংসারে। গনগনে খিদে, লকলকে আঁচ, কড়াইতে আমার মনে সুসিদ্ধ গরম তরকারি, একগোছা রুটি, কারো বা পরোটা, কারো বা লুচি, নুন কম হলে বিদ্রুপ, বেশি হলে দাঁত খিঁচুনি। তারপর গভীর রাতের ভেরি স্পেশাল সার্ভিস। আমি আগেও কিছু বলিনি, আমি এখনো কিছুই বলছি না, গুটিয়ে যাচ্ছি, গুটিয়েই যাচ্ছি, গোল হতে হতে ছোট হতে হতে আরো গুটিয়ে যাচ্ছি। আমি গুটিয়ে যাচ্ছি একটা ঘিনঘিনে কেন্নর মতো। তো এই যে গুটিয়ে যাওয়া মানুষগুলোকে কখনো কি অনুপ্রেরণা দেওয়ার জন্য তুমি কিছু কাজ করেছো, মানে সামাজিক ভাবে কোনো কাজ কি আলাদা করে করো? না, এখন সত্যি কথা বলতে সেরকম ভাবে খুব রিসেন্ট ডেজে হয়নি, তবে স্কুল লাইফে বা কলেজ লাইফে একসঙ্গে অনেক বন্ধু মিলে যে চেষ্টা করিনি তেমন নয়। এই আলাদা করে কিছু না। আমি যেটা দেখছি এখন বিশেষ করে এমন একটা অস্থিরতার তৈরি হয়েছে না, একজন যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করে, বাকি 5 জন মিলে তাকে পিটিয়ে শেষ করে দিচ্ছে। এটা একটা অন্যতম কারণ যে কেউ বিপদে পড়লে রাস্তায়
আরেকজন মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে যেতে ভয় পাচ্ছে। আর খবরের কাগজগুলো সত্যি কথা বলতে আমি একটা জায়গায় মানে একটু অভিযোগই করব, এমন ভাবে ছবি দেয়, এমন ভাবে প্রত্যেকটা অপরাধের বর্ণনা করে, আমার কেন জানি না মনে হয় যাদের ভেতরে ওই ধরনের অপরাধ করবার প্রবণতা আছে তারাও তো খবরের কাগজ পড়ে, তারা কোথাও গিয়ে একটা মানে স্টিমুলেশন পায়, এটা আমার ধারণা। একটা অপরাধ হওয়ার পর দেখা যায় সেই ধরনের অপরাধ আরো বাড়তে থাকে, বেশ কিছুদিন ধরে অনেকগুলো ঘটতে থাকলো। নির্ভয়ার ঘটনার পরে ওই ধরনের ভয়ঙ্কর ঘটনা আরো অনেকগুলো ঘটেছে, এটা না দেখেছি। এটা তো শুধু খবরের কাগজ না, এখন যেমন ওয়েব সিরিজ হচ্ছে, ইউটিউব হ্যাঁ হ্যাঁ, রয়েছে, এগুলো মানুষ এগুলো এখন এত অবারিত বেশি দান ডিটেলসে এবং যায় ওরা, প্রত্যেকেরই কিন্তু এই ব্যাপারে আমার মনে হয় কিছুটা মানে দায় থেকে যায়। অতিরিক্ত ডিটেলসে যাওয়ার কারণে যাদের ভেতরে এই টেন্ডেন্সি থাকে তারা পুষ্টি পাচ্ছে। তাহলে সাহিত্যে তুমি বলতে চাইছো যে সমাজে যে বিষয়গুলো ঘটছে এগুলো যদি আমরা লিখি এবং এগুলো কি তাহলে আমাদের অপরাধ প্রবণতা আরো বাড়িয়ে দেবে? সাহিত্য সঙ্গে ওই যে মাধ্যমগুলো আমার মনে হয় একটু হলেও পার্থক্য আছে। সাহিত্য আহ কিছু লোক পড়ে, সবাই পড়ে তা নয়, কিন্তু টিভি, ওয়েব সিরিজ, নিউজ পেপার এগুলো মোটামুটি বেশিরভাগ মানুষই পড়ে স্বাভাবিকভাবেই। আর মানে চোখে যেটা দেখা যায় তার ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক বেশি হয়, সেটা এটাই। ঠিকই। এবং যেটা বিষয় হলো তোমার লেখালেখির ভেতরে এখন তুমি কি কোনো উপন্যাস বা এরকম কোনো কিছু ভাবছো নাকি না সেরকম কোনো ভাবনা চিন্তা নেই? আমি সত্যি কথা বলতে উপন্যাস এখন পর্যন্ত লিখিনি, ছোট গল্প, গল্প মোটামুটি চলছে, আর কবিতা চলছে, কবিতা অবশ্যই চলছে, আচ্ছা। এটাই। তারপরে আমরা এর পরবর্তীতে কি গল্প সংকলন পেতে পারি তোমার কাছ থেকে, বা কোনো বড় পত্রিকা বা বিভিন্ন যে পত্র হ্যাঁ, পত্রিকা আছে পেতে পারো, সেখানে তোমার পেতে পারো, পেতে পারো। আচ্ছা। গল্প সংকলন তো হতেই পারে, হ্যাঁ, তো মানে গল্প লিখছি। উপন্যাসটা লেখার কি ইচ্ছা জাগছে না, মানে এখনো মনে হচ্ছে যে আমার আরো এই এখনো উপন্যাস লেখার মতো অবস্থায় পৌঁছাইনি নাকি? হ্যাঁ, মানে উপন্যাস আসলে অনেক দিন ধরে লিখতে হবে, অনেক ক্যারেক্টার, তাদেরকে ঠিক মতো মানে তাদের প্রতি যে মানে জাস্টিফিকেশন করা। উপন্যাস সম্পর্কে আমার মানে এখনো ঠিক আমার আমার নিজের কেন জানি না মনে হচ্ছে আমি এখন ঠিক উপন্যাসের জন্য অতটা তৈরি না, আর একটু ভাবতে হবে। তো এখনো যখন শুরু করিনি উপন্যাস, জানো, অনেক সময় দেখা যায় শুরু করলে কাজটা এগিয়ে যায়, শুরু তো করিনি, কাজেই অদূর ভবিষ্যতে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। না উপন্যাস যখন লেখা হবে তখন সঙ্গীত বা সঙ্গীত জগতের এরকম আসবে নাকি না সম্পূর্ণ আলাদা কোনো বিষয় নিয়ে ভেবেছিল? আরেকবার বলো। বললাম সঙ্গীত বা এরকম কোনো বিষয় কি উপন্যাস লেখবার সময় ভাবা হবে, নাকি না সম্পূর্ণ অন্য কিছু নিয়ে ভাবছো যে ওই সমস্ত সঙ্গীত জগৎ এসব কিছু থাকবে না যখন উপন্যাস লিখবে? আসলে উপন্যাস নিয়ে চিন্তা ভাবনাটা আমার মাথায় করতে নেই, সেই জন্যে তো এটাই। উপন্যাস নিয়ে ভাবছো না, শুধু কবিতা নিয়ে আপাতত এগিয়ে যেতে চাইছো? তো হ্যাঁ কবিতা যদি কেউ বলা হয় যে কবিতা সাহিত্যের কতটা জুড়ে রয়েছে, তো তুমি তাতে কি বলবে? হ্যাঁ, এ ব্যাপারে আমার নিজের অভিমত হলো সাহিত্যের সাহিত্যের মধ্যে কবিতা কতটা যদি বলো, কবিতা সাহিত্যের যতগুলো ভাগ আছে তার মোটামুটি উপর শ্রেণীর জিনিস আর কি, কবিতা একেবারে উপর শ্রেণীর লোক। কিন্তু আমরা যদি কতটা কবিতা মানুষ পড়ে সেই বিষয়টা চিন্তা করি, বা কবিতার বই কি পরিমাণ বিক্রি হয় সেই বিষয়ে চিন্তা করি, তাহলে হয়তো দেখবো কবিতা বাজার সেরকম নেই, ওই মানে কিছু কিছুটা বাজার আছে, যেটুকু আছে টুকুই আছে। তুলনামূলক বিচারে গদ্য মানে গল্প বা ছোট গল্প বলো, উপন্যাস বলো, তার পাঠকের সংখ্যা অনেক বেশি। এটা হচ্ছে মানে আহ, বাজারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে দেখলে ওই গ্রুপ মানে গদ্যের কিন্তু পাঠক পাঠিকা অনেক বেশি, কবিতার পাঠক পাঠিকা
তুলনামূলক বিচারে কম। আমি আমার নিজের অভিজ্ঞতাতেও দেখেছি কবিতার বই যত বেশি মানুষের চাহিদা পায়, তত তার থেকে অনেক বেশি পায় গল্প উপন্যাস। এটা সত্যি কথা। কিন্তু সাহিত্যের মধ্যে কবিতা কতটা, এটা যদি বলো তাহলে আমার আমার নিজের যেটা ধারণা, কবিতা সাহিত্যের অনেকখানি। কারণ কবিতা খুব কম পরিসরে অনেক গভীর কথা বলতে পারে, অনেক মানে কবিতার গভীরতা অনেক বেশি থাকে। ঠিকই তো, আর আমার কবিতার দিক থেকে গভীরতা আমি তো বেশি। হ্যাঁ বলো। না না, না, বলছি ওই কবিতার একই গভীরতা, কথা বলছিলাম। এই গভীরতা তো অবশ্যই বেশি থাকে, কিন্তু যেটা বিষয় হলো আমাদেরকে তো বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা, যখন সমাজ চলে আসছে, যখন আমাদের সামনে নানা অত্যাচার আমরা দেখতে পাচ্ছি অনেক ভুল জিনিস আমাদের সামনে হচ্ছে, তখন সেগুলো হয়তো গদ্য আকারেও প্রকাশ করতে হতে পারে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে দেখছি যে ছন্দ কবিতা অনেক বেশি প্রিয়, মানে ছন্দ কবিতা যেহেতু তুমি লিখতে পারো, তোমার কি মনে হয় ছন্দ কবিতা মানুষজন বেশি পড়ে বা শুনতে চায় মানে গদ্য কবিতার থেকে? আমার আমার নিজের পছন্দ কিন্তু ছন্দ কবিতা বেশি। ছন্দ কবিতায় ছন্দ নিজে কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ছন্দ কি করে, কবিতা কবিতাকে খুব সহজে সাবলীল ভাবে এগিয়ে নিয়ে যায় এবং ঝট করে সেটার দিকে মনটা যায়, যেটা আমার মনে হয়েছে। তুলনামূলক বিচারে গদ্য কবিতায় অতটা নেই, ওই ব্যাপারটা নেই। এবার গভীরতার কথা কিন্তু আলাদা, গভীরতা ছন্দ কবিতাতেও থাকতে পারে, গদ্য কবিতাতেও থাকতে পারে, গদ্য কবিতায় বেশিও থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু ছন্দ কবিতায় ছন্দ কবিতাকে একটা আলাদা আলাদা মাত্রা দেয়, এটাই। তাছাড়া গদ্য কবিতা যেগুলো থাকে, গদ্য কবিতাতেও কিন্তু লুকোনো ছন্দ থাকে। আমরা বহু ছন্দ কবিতা পেয়েছি যেগুলোর ভেতরে একটা লুকোনো ছন্দ রয়েছে। তা না হলে কবিতার তো কোনো মানে চলনটা সমস্যা হয়ে যাবে। কবিতার চলনের মধ্যে একটা নিজস্ব ছন্দ থাকে, হয়তো দেখতে গদ্য কবিতা কিন্তু হালকা ছন্দের ভাব রয়েছে তাতে, সেটা সেরকম থাকে। আর একটা বিষয় যেটা যে তুমি যে লেখালেখি করছো, সৃজনশীলতা রয়েছে, তা তোমার পরবর্তী প্রজন্মের ভেতরে কি সেগুলো লক্ষ্য করা যাচ্ছে যে তা সেও পরবর্তীতে লিখবে, লেখালেখির মধ্যে আসবে? আমার ছেলে পড়ে, প্রচুর প্রচুর পড়ে। এবার লেখার প্রবণতা বলতে প্রথমত লিখছে যেটুকু ইংলিশে লিখছে, মাঝখানে কিছুদিন লিখেছিল, বেশ কিছু ছোট গল্প লিখেছিল ইংলিশে। আর এর বেশি আর সেরকম লেখালেখির দিকে অতটা আমি ঝোঁক দেখছি না। তুলনামূলক বিচারে ও মিউজিকে ন্যাক আছে দেখছি। যাই হোক, সৃজনশীল বিষয়টা থাকা খুব দরকার মানুষের ভেতর, সে হ্যাঁ, যেদিকেই হোক আমার না কেন। আসলে না, আমার ছেলে এখন অনেক ছোট, আর একটু পরে হয়তো বোঝা যাবে, দেখা যাক। সেই জীবনের ঘাত প্রতিঘাত তো লিখতে শেখায়। যেমন তো তুমি, আমি জানি না, তুমি তো বললে যে তোমার সঙ্গীতের ক্ষেত্রে ছোটবেলা থেকে বাবা মার একটা প্রভাব রয়েছে, তো লেখালেখির ক্ষেত্রেও হ্যাঁ কি বাবা মার প্রভাব রয়েছে? হ্যাঁ, প্রচুর আছে। আমি গান গান বা মানে সঙ্গীতের দিকটা পেয়েছি আমার মায়ের দিক থেকে, আর লেখালেখিটা বাবার দিক থেকে। তো আমার বাড়িতে বই প্রচুর পড়া হতো, পড়তে উৎসাহ দেওয়া হতো। মাও প্রচুর পড়তেন বই, বাবাও পড়তেন। আমার বাবা নিজে কবিতা লিখতেন, আবৃত্তি করতেন ভালো, এখনো করেন, আবৃত্তি এখনো করেন। কিন্তু মানে আমি মা বাবার দিক থেকে তো খুব মানে ভালো রকম ভাবেই পেয়েছি জিনিসটা। তো এবং এখন আমি কি তো, কোনো আমার তো বই? সবসময় চেষ্টা থাকবে আমার ছেলেও যদি করে, দেখা যাক। না না, এখন কি কোনো বই টই সেই অর্থে পড়া হয়, বই বা পূজা বার্ষিকী, যেরকম আমরা ছোটবেলায় আগে হ্যাঁ, পূজা পড়তাম বার্ষিকী সে? আমি পড়ি, পূজা বার্ষিকী আমি পড়ি। এখনো সত্যি কথা বলতে সেভাবে বেরোয়নি, আমার কেনা হয়নি। পূজা বার্ষিকী কিনবো। বই পড়া হয় বা এখনো সেই চর্চাটা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, পূজা বার্ষিকী আমি পড়বো। দুটো বা তিনটে আমি কিনে থাকি প্রত্যেকবার, গত বছরও কিনেছিলাম, পড়েছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পূজা আমাদের বার্ষিকীর একটা ঋতুজনেরা। অনুষ্ঠান আছে সত্যি কথা বলতে, পূজা বার্ষিকীতে মানে বিশেষ কিছু লেখকের বিশেষ ধরনের কিছু লেখা প্রত্যেক বছরই আসে, সেগুলো পড়তে ভালো লাগে।
নতুন অনেক লেখকের মানে অনেক কবির কবিতা পাওয়া যায়, আরো অন্যান্য বিভিন্ন বিষয়বস্তু, মানে সবকিছু মিলিয়ে একটা টোটালিটি যেটাকে বলে, রান্না বান্না থাকে, ভ্রমণ কাহিনী থাকে, তারপর কিছু ব্যক্তিত্বের ইয়ে থাকে, জীবনী থাকে, কথোপকথন, সাক্ষাৎকার থাকে, খুব ভালো লাগে। আমি তো মানে আমি পুজো বার্ষিকীটা খুব খুব উপভোগ করি, ভালো লাগে। তো যেটা বিষয় হলো কি, এই যে বলে ভ্রমণের কথা, তো মানে এমন কি হয়েছে যে কোথাও বেড়াতে গিয়ে কোনো গল্প এলো বা সেটা তুমি লিখেছো, বা এরকম কি কখনো হয়েছে? হয়েছে। আগে রিসেন্টলি তো কোথাও যাওয়া হয়নি। আগে প্রচুর ঘুরতে গেছি। তার মধ্যে কবিতা তো আমি অনেক লিখেছি। আর গল্প, ছোট গল্প, কোনো একটা বিশেষ ঘটনা যেটা হয়তো মনে খুব দাগ রেখে গেছে, সেটার উপর গল্প লিখেছি, এরকম আছে, বেশ কিছু আছে। মানে একটা স্বভাব সিদ্ধ বিষয় রয়েছে যে কোনো একটা বিষয় দেখলে সেটাকে নিয়ে লিখবো বা হ্যাঁ, লেখার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করবো, এরকম হ্যাঁ, একটা বিষয় রয়েছে। ভালো লাগে। ভালো লাগে তো। এই হুম। আমরা পরবর্তী ক্ষেত্রে, এবারের নয় বইটা বৃষ্টির ওপরে একটা ছিল বিষয়, একটা দুঃখ, একটা বেদনা ছিল, পরবর্তীতে হয়তো দেখবো অন্য কোনো ঋতু নিয়ে আমরা হয়তো লেখা পাবো, মানে কোনো হ্যাঁ, হ্যাঁ, কাব্যগ্রন্থ বা পেতে পারে। উপন্যাসের নাম দিতে পারি। তো যেটা হলো পূজাবার্ষিকীর কথাতে উঠে এলো, আমাদের ঋতুজানের তরফ থেকেও একটি উৎসব সংখ্যা প্রকাশিত হয় বা কিছুদিনের মধ্যেই হবে। হ্যাঁ, তো উৎসব করবো সংখ্যায় তো নিশ্চয়ই আমার তুমি। হ্যাঁ, লেখা রয়েছে এবং আশা করবো তুমি সেটা পড়বে এবং আমাদের জানাবে যে ঋতুজানের উৎসব সংখ্যা তোমার কেমন লাগলো বা এরকম হ্যাঁ, বিষয়। অবশ্যই। তো হ্যাঁ, হ্যাঁ। তো অনেকক্ষণ ধরে সুভাষিস দা তোমার কাছ থেকে একটা কবিতা শুনতে চাইছে, একটা, তো আর একটা কবিতা কি আমরা শুনতে পারি? হ্যাঁ, দাঁড়া, করছি। একটা ছন্দের কবিতা বলছি। এখন আবার বৃষ্টি এলো, এখন আবার বৃষ্টি এলো আকাশ ছুঁয়ে, আমার এখন সাধ জেগেছে বারান্দা স্নান। লোহার গারদ গলিয়ে দুহাত দিলাম মেলে, হাতের বালায় বৃষ্টি চুমু মিষ্টি লাগে। আঙুলগুলো হলুদ মাখা হাতের পাতায়, সর্ষে তেলের লঙ্কা ফোড়ন জ্বলন ছিল। তবেই যেন সেজেছিলাম গোলাপ মালায়, লাল গোলাপের মধুর বুকে হুলের জ্বালা। সকাল যদি ভোরের আলো ফোটার আগে, রাত্রি তবে পিঠ ব্যথার মালিশ। নিত্য নতুন রান্নাবাটি খেলার ছলে, গোমড়া মুখে ফুল ফোটানোর নিত্য প্রয়াস। তবেই যেন কলেজ যাওয়ার স্বপ্ন ফাটল, এক ছবিতে বিয়ের সানাই বিজ্ঞাপনে। 24x7 বাঁধা কর্মজাগে, সব ভূমিকায় হারিয়ে গেছে নাম ভূমিকা। এখন আবার বৃষ্টি এলো দুহাত জুড়ে, রং তুলিরা ডাকছে কাছে, ক্যানভাস কই। লোহার গারদ আঁকছে ছবি মুখের রেখায়, ব্যস্ত সবাই এই বেলা আয় স্বপ্ন বাঁচি। ঠিকই তো। তো এইভাবেই তো আমাদের স্বপ্নগুলো বেঁচে থাকে এবং আমরাও সারা জীবন চাইবো তুমি আরো সুন্দর সুন্দর লিখতে থাকো এবং তোমার লেখার মধ্যে দিয়ে আরো বেশি করে সমাজ, প্রকৃতি সমস্ত কিছু উঠে উঠে আসুক। এবং আমরা চাইবো তোমার থেকে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে ডাকবো এবং তোমার থেকে গান শুনবো। বা এমনিতে যে এই যে আশ্বিন মাস বা এই যে সময়টায় কি আগেকার দিনের মতো এখনো পুজোর গান বা এরকম কিছু করা টরা হয়? এখন ঠিক সত্যি কথা বলতে সেই শরৎ নেই যা ছোটবেলায় পেতাম। ছোটবেলায় মানে শরতের ভাবটা না পরিষ্কার যেন বোঝা যেত যে হ্যাঁ শরৎ এসছে, শিউলি ফুল, কাশ, একটা আকাশে বাতাসে আগমনীর সুর ছিল। এই ব্যাপারটা একেবারে যে নেই তা হয়তো নয়, হয়তো গ্রামাঞ্চলের দিকে যেখানে গাছপালা বেশি সেসব জায়গায় বেশি হয়, কিন্তু একটু হলেও ঘাটতি পড়েছে। না আসলে তো আমরা শহরাঞ্চলের মানুষ, আমরা তো সেই অর্থে প্রকৃতি ঠিক দেখতে পাই না বা দেখতে হ্যাঁ, চাইও না। গাছপালা কম বলে এটা একটা ব্যাপার হয়। না হলে শরৎ তো মানে উন্মনা শরৎ, একদম মানে ভীষণ, না ছোটবেলায় খুব এনজয় করতাম শরৎ আসা থেকে, মানে আমাদের সত্যি কথা বলতে দুর্গাপুজোর অনেক আগে থেকেই দুর্গাপুজো দুর্গাপুজো একটা ভাব ছিল।
তারপর পাড়াতে একটা দুর্গা প্রতিমা তৈরির একটা মানে পটুয়াদের একটা ছিল সেখানে যেতাম, বিকেল বেলা করে যেতাম, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে যেতাম। এটা অন্যরকম আনন্দ ছিল। ভোরবেলায় উঠে বিভিন্ন বাগানে শিউলি ফুল পড়ে আছে, সেগুলো কুড়িয়ে আনা, শিউলি ফুলের মালা গাঁথা, অনেক কিছু ছিল। এখন ঠিক সত্যি কথা বলতে সেই পরিবেশটাও নেই। আর এখন তো কোভিড এর জন্য মানে সবকিছুই একদম উল্টে পাল্টে গেছে। একটু কি ডিস্টারবেন্স হচ্ছে? কথা আসছে না কোনো? হ্যালো? নেটের কোনো সমস্যা হচ্ছে কি? হ্যালো সুমাদ্রি, আছো? হ্যালো, কথা আসছে না কিন্তু। হ্যালো সুমাদ্রি?